দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীগণ, আজকের ক্লাসের জন্য তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব তোমাদের ভাষা বিজ্ঞানের অন্তর্গত অর্থাৎ ভাষার ইতিহাস এর অন্তর্গত ধ্বনিতত্ত্ব। আজ ধ্বনিতত্ত্ব আলোচনার দ্বিতীয় পাঠ। ধ্বনিতত্ত্ব আলোচনার দ্বিতীয় পাঠ। ছাত্রবন্ধুরা, ধ্বনিতত্ত্ব আলোচনার প্রথম পাঠে আমি আলোচনা করেছিলাম ধ্বনি কী, ধ্বনিতত্ত্ব কী, ধ্বনি বিজ্ঞান কী এবং ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কী, এইগুলি সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজ আমি তোমাদের সামনে তুলে ধরব ধ্বনি মূল কী, সহধ্বনি কী। কারণ ধ্বনিতত্ত্ব আলোচনা করতে গেলে তোমাকে ধ্বনি মূল এবং সহধ্বনি এই বিষয়গুলো কিন্তু জানতে হবে। যে কোনো শব্দের সেটা সৃষ্টি হচ্ছে কি দিয়ে? একাধিক ধ্বনির সমন্বয়। এই ধ্বনি বিভিন্ন শব্দে বিভিন্নভাবে প্রয়োগ করা হয়। মূল ধ্বনিটিকে বলা হয় ধ্বনি মূল। এই ধ্বনিমূল বিষয়টি বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের অন্তর্গত, সেটা আমরা আগেই শিখেছি। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের অন্তর্গত একটি আলোচনার বিষয় হলো ধ্বনিতত্ত্ব, এবং সেক্ষেত্রে আজ প্রথম তোমাদেরকে বলছি ধ্বনি মূল। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানে উচ্চারণ বৈচিত্র্য সহ, খেয়াল করবে, উচ্চারণ বৈচিত্র্য সহ শব্দের পার্থক্য সৃষ্টিকারী ধ্বনির যে সূক্ষ্মতম বা ক্ষুদ্রতম মৌলিক অংশ, তাই হলো ধ্বনিমূল। আবার বলি, বর্ণনামূলক ভাষাবিজ্ঞানে উচ্চারণ বৈচিত্র্য সহ শব্দের পার্থক্য সৃষ্টিকারী ধ্বনির ক্ষুদ্রতম তথা মৌলিক অংশকেই বলা হয় ধ্বনি। শব্দের পার্থক্য সৃষ্টিকারী ক্ষুদ্রতম এবং মৌলিক অংশ, সেটি হচ্ছে ধ্বনিমূল। আমরা ধ্বনিমূল নিয়ে আলোচনা করছি। অর্থাৎ ধ্বনিমূলের পরিবর্তন হলে শব্দের উচ্চারণ পাল্টে যাবে, শব্দের অর্থ পাল্টে যাবে। কারণ ধ্বনিমূলটাই যদি পরিবর্তিত হয়, শব্দটাই পরিবর্তিত হয়ে যায়। আবার অন্যভাবে একটু সহজ করে যদি আমরা বলি, তাহলে এইভাবে বলা যেতে পারে, কখনো কখনো একই ধ্বনির একাধিক উচ্চারণ হতে পারে। কখনো কখনো একই ধ্বনি, ধরো ল একটি ধ্বনি, এই ল ধ্বনিটি শব্দের বিভিন্ন স্থানে বিভিন্ন রকমভাবে উচ্চারিত হয়। কখনো কখনো একই ধ্বনির বিভিন্ন শব্দের বিভিন্নভাবে উচ্চারিত হয়, অর্থাৎ ধ্বনিটির একাধিক উচ্চারণ থাকে। তখন ওই মূল ধ্বনিটিকেই বলা হয় ধ্বনিমূল। আবার বলি, কখনো কখনো একই ধ্বনির বিভিন্ন ধরনের উচ্চারণ হয়, তখন ওই মূল ধ্বনিটিকে বলা হয় ধ্বনিমূল। এই ধ্বনিমূলকে অন্য একটি শব্দের দ্বারা বলা হয় স্বনিম, দন্তের শয়বয় দন্তান্বয় রস্যি ম, স্বনিম। তাহলে একই ধ্বনি বিভিন্ন শব্দে বিভিন্ন রকম উচ্চারিত হয়, অর্থাৎ শব্দের আদিতে থাকলে একরকম উচ্চারিত হয়, মাঝে থাকলে একরকম উচ্চারিত হয়, অন্তে থাকলে একরকম উচ্চারিত হয়। অর্থাৎ একই ধ্বনি যখন বিভিন্ন রকম উচ্চারিত হয়, তখন ওই মূল ধ্বনিটিকে বলা হয় স্বনিম বা ধ্বনিমূল। ধ্বনিতত্ত্বের নিয়ম অনুসারে মূল ধ্বনিটিকে অর্থাৎ ধ্বনিমূলকে লেখার নিয়ম হচ্ছে দুটো অবলিক এর মাঝখানে সেই ধ্বনিটিকে লিখতে হয়।
অবলিকের মতো দুটি দাগ, অর্থাৎ অবলিক, তার মাঝখানে ল ধ্বনিটি লিখে যদি লয়ের নিচে হসন্ত দিই তাহলে বোঝানো হবে যে এটি একটি ধ্বনি মূল। সংক্ষেপে আমরা বোঝাবার জন্য বলি, দুটি বাঁকা দাগের মাঝে ধ্বনিমূলটিকে লিখতে হয়। এবার এই ধ্বনিমূল আমরা কি বললাম যে একই ধ্বনির বিভিন্ন উচ্চারণ হয়। একটা উদাহরণের সাহায্যে দেখো দেখো উল্টা, উল্টো, উল্টো, আলতা, লঙ্কা। উল্টো, আলতা, লঙ্কা, তিনটে শব্দ, তিনটে শব্দেই কিন্তু ল এই ধ্বনিটি আছে। তিনটি শব্দের মধ্যেই ল ধ্বনিটি আছে। এবার ল ধ্বনির উচ্চারণ স্থান দেখো বিভিন্ন রকম হয়ে যাচ্ছে। কীরকম? উল্টো, উল্টো যখন আমরা বলছি তখন ল ধ্বনিটি মূর্ধন্য, মূর্ধন্য ল। কীরকম? উল্টো, এই লটা যখন উচ্চারণ করছি একটু খেয়াল করো, জিভটা মূর্ধায় গিয়ে স্পর্শ করছে। উল্টো, জিভটা একটু উল্টে মূর্ধায় গিয়ে স্পর্শ করছে, এই ল হচ্ছে মূর্ধন্য ল। এবার এবং এক্ষেত্রে কি হচ্ছে, জিভটা একটুখানি পিছিয়ে যাচ্ছে, জিভটা একটুখানি পিছিয়ে যাচ্ছে। আলতা, আলতা যখন বলছো তখন দেখো এই যে লটা তখন দাঁতের গোড়াকে গিয়ে স্পর্শ করছে। আলতা, আলতা, উপরের যে মাড়ি, দাঁতের পাটি, সেই গোড়াকে স্পর্শ করছে এবং জিভটা কিন্তু এগিয়ে গেছে। আলতা, জিভ কিন্তু এগিয়ে গেছে, লয়ের উচ্চারণ স্থান কিন্তু অন্যরকম হয়ে গেছে। আবার খেয়াল করো, যখন তুমি লঙ্কা বলছো, লঙ্কা, লঙ্কা, তখন জিভটা কিন্তু ওই আগেরটার মতো একদম পিছিয়ে নেই, আলতার মতো একদম সামনের দিকে নেই। লঙ্কা অর্থাৎ মাড়ির উপর দিকে সেখানে গিয়ে স্পর্শ করছে, অর্থাৎ মাঝামাঝি জায়গায় স্পর্শ করছে, একদম পিছিয়ে না, জিহ্বা একদম সামনের দিকে এগিয়ে আসছে না, একটু মাঝামাঝি জায়গায় রয়ে গেছে। তাহলে এই ল ধ্বনিটির তিনটি বিভিন্ন স্থানে উচ্চারণ হলো, অর্থাৎ তিন প্রকার উচ্চারণ হলো। যখন আমরা উল্টো বলছি তখন পিছন দিকে চিহ্নটা কি করে দেখাবো? থার্ড ব্র্যাকেটের মধ্যে ল ধ্বনিটিকে লিখে বাদিক থেকে অ্যারো একটি দিতে হবে, অর্থাৎ ল এর উচ্চারণের সময় জিভটা পিছিয়ে যাচ্ছে, তাই ওই থার্ড ব্র্যাকেটের মধ্যে ল ধ্বনিটিকে লিখে অ্যারোটা দিতে হবে বাঁ দিকে। আবার যখন আলতা, জিভটা সামনের দিকে যাচ্ছে এবং দাঁতের ওপর দিকটায় স্পর্শ করছে, দাঁতকে স্পর্শ করছে, তখন এই ল কিভাবে লিখব? থার্ড ব্র্যাকেটের মধ্যে লটাকে লিখে, ল ধ্বনিকে লিখে অ্যারোটা লয়ের ডান দিক থেকে ডান দিকের দিকে যাচ্ছে, ডান দিকে যাচ্ছে, অগ্রসর হচ্ছে, অর্থাৎ জিভটা সামনের দিকে গেছে। আবার লঙ্কা, এই ল আমরা দেখেছি মাঝামাঝি জায়গায় রয়েছে। এবার এই ল যখন লিখব তখন কিভাবে জিভটা থাকে? জিভটা থাকে ওই থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে মাঝখানে লটাকে, লয়ের নিচে হসন্ত, সবকটা ধ্বনির নিচেই ব্যঞ্জন ধ্বনি হসন্ত হবে, থার্ড ব্র্যাকেটের মধ্যে ল। তাহলে এই যে ল, এই তিন রকম লেখার পদ্ধতি দেখালাম। একবার থার্ড ব্র্যাকেটের মধ্যে ল ধ্বনি লিখে বাঁ দিকে অ্যারো, থার্ড ব্র্যাকেটের মধ্যে ল ধ্বনি লিখে ডান দিকে অ্যারো, থার্ড ব্র্যাকেটের মধ্যে ল ধ্বনিটা লিখছি। তিন রকম উচ্চারণের জন্য তিন রকম পদ্ধতিতে লেখা হলো। এই ল হলো সহধ্বনি, সহধ্বনি। আর মূল যে লটা ছিল, যেটা ধ্বনি মূল, সেটা ওই যে বলেছিলাম দুটো বাঁকা দাগের মাঝখানে লিখতে। তাহলে আমি তোমাদেরকে বোঝাতে পারলাম
যে ধ্বনিমূল বিষয়টি কি এবং উদাহরণের সাহায্যে দেখালাম। ল ধ্বনির 3 প্রকার উচ্চারণ ধ্বনিমূল বিশ্লেষণের মাধ্যমে বুঝিয়ে দিলাম। এবার তাহলে সহধ্বনি কি? সহধ্বনিটা কিন্তু ইতিমধ্যেই বলে দিয়েছি, কারণ যখনই ধ্বনিমূল বলছি সেই সঙ্গে সহধ্বনিটা, ওই যে লেখার পদ্ধতিটায় সহধ্বনিটাও বললাম। অর্থাৎ মূল ধ্বনিটি হচ্ছে ধ্বনিমূল এবং অন্যান্য উচ্চারণের ক্ষেত্রে সেই যে ল সেগুলো হচ্ছে সহধ্বনি। সহজ করে বলি, যদি শব্দ মধ্যস্থ 2 বা ততোধিক ধ্বনির অবস্থান এমনভাবে নিয়ন্ত্রিত হয় যে একটি ধ্বনির স্থানে অন্য ধ্বনিটি বসানোই যায় না, তাহলে উচ্চারণটা পাল্টে যাবে। একটি ধ্বনির স্থানে অন্য ধ্বনিটি বসতেই পারে না, অথচ ধ্বনিগুলির উচ্চারণগত সাদৃশ্য থাকে। ধ্বনিগুলির উচ্চারণগত সাদৃশ্য থাকবে, তবে সেই ধ্বনিগুলিকে একই মূল ধ্বনির সহধ্বনি বলা হয়। আবার বলি, যদি শব্দ মধ্যস্থ 2 বা ততোধিক ধ্বনির অবস্থান এমনভাবে নিয়ন্ত্রিত হয় যে একটি ধ্বনির স্থানে অন্য ধ্বনি বসতে পারে না, অথচ ওই ধ্বনিগুলির মধ্যে উচ্চারণগত সাদৃশ্য বজায় থাকে, তখন সেই ধ্বনিগুলিকে মূল ধ্বনির সহধ্বনি বলা হয়। আমি উল্টো, আলতা, লঙ্কা এর 3 প্রকার লয়ের উচ্চারণ রীতিটা কিন্তু তোমাদেরকে দেখিয়েছি। এইগুলো কিন্তু সহধ্বনির উদাহরণ। অর্থাৎ ল এর মূল ধ্বনি অর্থাৎ ধ্বনিমূল ল, তার আবার 3 প্রকার উচ্চারণ রয়েছে। ল, জিভটা পিছন দিকে যাচ্ছে, মূর্ধন্য ল। কখনো কখনো জিভটা সামনের দিকে যাচ্ছে, দন্তল ল। আবার কখনো কখনো জিভটা মাঝামাঝি স্থানে থাকছে। এই 3 প্রকার লয়ের উচ্চারণ কিন্তু সহধ্বনি। এই 3 প্রকার ল তাহলে মূল অর্থাৎ ধ্বনিমূল ল, তার সহধ্বনি এই 3 প্রকার ল। তাহলে ধ্বনিমূল কি, সহধ্বনি কি, এটা তোমরা বুঝতে পারলে। এবার 2-1টা ছোট ছোট প্রশ্ন এর মধ্য থেকে তোমাদের করে নিতে হবে। ধ্বনিমূল, সহধ্বনি এগুলো যেমন করলে, আরও 2-1টা ছোট ছোট প্রশ্ন কিন্তু তোমাদের এখান থেকে জেনে রাখা দরকার। কখনো কখনো বলা হয় ধ্বনিমূলের অবস্থান বলতে কি বোঝো? ধ্বনিমূলের অবস্থান বলতে কি বোঝো? শব্দের যে যে স্থানে ধ্বনিমূল উচ্চারিত হয় তাকেই বলা হয় ধ্বনিমূলের অবস্থান। অর্থাৎ মূল ধ্বনিটি যেখানে যেখানে উচ্চারিত হচ্ছে সেটাই হচ্ছে ধ্বনিমূলের অবস্থান। শব্দের যেখানে মূল ধ্বনিটি উচ্চারণ হচ্ছে সেই স্থানটিকেই বলা হয় ধ্বনিমূলের অবস্থান। কখনো কখনো শব্দের আদিতে হতে পারে, কখনো শব্দের মধ্যে হতে পারে, কখনো শব্দের অন্তে হতে পারে ধ্বনিমূলের অবস্থান। গুচ্ছধ্বনি কি? এই গুচ্ছধ্বনি, যুক্তধ্বনি এগুলো তোমাদের একটুখানি জেনে রাখা দরকার। পাশাপাশি 2 বা ততোধিক ব্যঞ্জনধ্বনির সমাবেশকে গুচ্ছধ্বনি বলা হয়। অর্থাৎ যে ব্যঞ্জনধ্বনিগুলো মিলে গুচ্ছধ্বনি সৃষ্টি করলো তাদের মাঝখানে কোনো স্বরধ্বনি থাকবে না। যেমন ধরো, যদি বলা হয় মন্ত্র, অস্ত্র, এখানে দেখো অস্ত্র, অ দন্তে স ত র, আমরা বলি শয় তয় ফালা, দন্তে স ত আর র, এই যে অ তারপরে দন্তে স ত আর র একসঙ্গে শয় তয় ফালা বলি আমরা। এখানে কিন্তু স ত র 3টি ব্যঞ্জনধ্বনি রয়েছে এবং তার মাঝখানে কিন্তু কোনো স্বরধ্বনি নেই। তাহলে এটি হচ্ছে গুচ্ছধ্বনি। তাহলে পাশাপাশি অবস্থিত 2 বা ততোধিক ব্যঞ্জনধ্বনি
মিলিত হয়ে যে ধ্বনি সৃষ্টি করে বা যদি কোনো ধ্বনি সৃষ্টি করে তখন তাকে বলা হয় গুচ্ছধ্বনি। দুই বা ততোধিক ব্যঞ্জন ধ্বনির সমাবেশকেই বলা হয় গুচ্ছধ্বনি। অস্ত্র এই শব্দে দন্তের স, ত আর র, এটা হচ্ছে গুচ্ছধ্বনি। বাংলা শব্দে 3টি ব্যঞ্জন দ্বারা গঠিত গুচ্ছধ্বনির সংখ্যা হচ্ছে 8টি। যেমন অস্ত্র, যন্ত্র, মন্ত্র, এখানে দেখো 3টি করে ব্যঞ্জন ধ্বনি রয়েছে। আবার 4টি ব্যঞ্জন ধ্বনির সমন্বয়ে গঠিত গুচ্ছধ্বনি 1টি। 4টি ব্যঞ্জন ধ্বনির সমন্বয়ে গঠিত গুচ্ছধ্বনি কিন্তু 1টি। সংস্কৃত এখানে কিন্তু 4টি ব্যঞ্জন ধ্বনি রয়েছে। আজকের আলোচনার বিষয় ছিল ধ্বনিতত্ত্ব, এবং এই ধ্বনিতত্ত্বের আলোচনার মধ্যে আমরা আজকে আলোচনা করেছি কি ধ্বনি মূল কি এবং সহধ্বনি কি। ধ্বনি মূল এবং সহধ্বনি কি এই বিষয় আমরা আলোচনা করলাম, এবং সেই প্রসঙ্গ ধরেই আমরা ছোট্ট করে গুচ্ছধ্বনি কি সেই বিষয়টিও আলোচনা করলাম। তাহলে ছাত্র বন্ধুরা, ধ্বনিবিজ্ঞান অর্থাৎ ভাষার ইতিহাসের আজ ছিল ধ্বনিতত্ত্ব আলোচনার দ্বিতীয় পাঠ আজ এখানেই শেষ হচ্ছে।